মনের কোণে জ্বলছে আলো, বাড়ছে ধিকি ধিকি। যেদিক পানে তাকাই শুধু তোমার ছবি দেখি। তোমায় যদি হারাই আবার ভয়ই ভাঙে ঘুম। এমন জুড়ে শুধুই তুমি আর ভালোবাসার মরশুম। নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, সবাই কেমন আছো? হাঁসফাঁসে গরমে নিশ্চয়ই সবাই বেশ অস্বস্তিতে। তাই আবার তোমাদের জন্য ভালোবাসার মরশুম অধরা ভালোবাসা ধারাবাহিকের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলো, যাতে এই গরমেও একটু ভালোবাসার বাতাস মনে লাগে। ও হ্যাঁ, তার আগে অবশ্য আগের পর্বের সামান্য রিক্যাপ তো দিতেই হবে। এর আগের পর্বে তোমাদের সাথে পরিচয় করিয়েছিলাম চন্দননগর নিবাসী মহুয়া, বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে। চন্দননগর কলেজে ইতিহাসে অনার্স পড়ছে। আর তার সাথে আরও একজনের পরিচয় করিয়েছিলাম, মনে আছে তো? কৃষ্ণপদ। নবদ্বীপে বাড়ি আর কনস্টেবলের চাকরি পেয়েছে। যদিও কনস্টেবলের চাকরিটাতে সে খুশি নয় মোটেই, বরাবরই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যাওয়ার ইচ্ছে ওর। কিন্তু পারিবারিক অবস্থা খুব একটা সচ্ছল না থাকায় অগত্যা যে চাকরিটা পেয়েছে হাতের কাছে সেই চাকরিটাই করতে বাধ্য হয়েছে। ব্যারাকপুরে পোস্টিং আপাতত, কিন্তু এই মুহূর্তে চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় প্রশাসনিক নির্দেশে দায়িত্ব পালন করতে আসতে হয়েছে। এবার তবে আর কথা না বাড়িয়ে চলে আসি দ্বিতীয় পর্বের গল্পে। ও হ্যাঁ, তার আগে অবশ্য রোজকার মতো যে কথাটা বলে নিতেই হয়, প্রতিদিনের মতো গল্প পাঠে অন্তরা তো আছেই, তার সাথে আজ আমিও রয়েছি তোমাদের বন্ধু প্রীতম। আর আমার সাথে আজ অন্যান্য ভূমিকায় অবশ্যই রয়েছে অন্তরা, সঙ্গে রয়েছে শুক্লা। আর তোমরা তো এতক্ষণে জেনেই গেছো, অধরা ভালোবাসা এই ধারাবাহিকটির লেখক অন্তরা নিজেই। তাহলে শুরু করা যাক আজকের গল্প। স্নান করে বেরিয়ে একটা কাঁথা স্টিচের কাজ করা টুকটুকে লাল ওয়ান পিস পরল মহুয়া। আজকে হঠাৎ করে চোখে খুব কাজল লাগাতে ইচ্ছে করছে। ঘন করে কাজল লাগালো মহুয়া, সেই সঙ্গে ঠোঁটে লিপ বাম। ছোট থেকেই বেশি সাজগোজ মহুয়ার মোটেই পছন্দ নয়। মাঝে মাঝে কপালে একটা টিপ পড়ে, ব্যাস অতটুকুই। এইটুকুতেই বাজিমাত কলেজের সেকেন্ড আর থার্ড ইয়ারের ছেলেরা টপ প্রেমে পড়ে মহুয়ার। তাদেরও কি দোষ দেওয়া যায়? টানা টানা কাজল কালো চোখে তারা যে হারিয়ে যেতে বাধ্য। 5টা বাজতেই রাস্তাঘাটে হইচই পড়ে গেল। ঠাকুর, লাইট সব মিলিয়ে চন্দননগরের জিটি রোড ধরে লম্বা লাইন পড়ে গেল। প্রতিটা বারোয়ারিকে একটা করে নম্বর দেওয়া হয়েছে, ক্রমিক সংখ্যা আর কি। এই নম্বর অনুযায়ী একে একে ঠাকুর দাঁড়িয়েছে। প্রতি ঠাকুরের সঙ্গে 3টি অথবা 4টি করে লরি আলোকসজ্জা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তারপরে ব্যান্ড পার্টির লোকজন, পাড়ার ছেলেরা। যত ভিড়ই হোক না কেন, চন্দননগর কিন্তু এই প্রসেশন খুব সুন্দরভাবে ম্যানেজ করে আসছে বছরের পর বছর। অপ্রীতিকর ঘটনা একেবারেই যে ঘটে না তা নয়, তবে তা খুবই সামান্য। জিটি রোডের ওপরেই মহুয়াদের ফ্ল্যাট, শ্রী গণেশ অ্যাপার্টমেন্ট। ওদের পাড়ার ঠাকুর ওদের ফ্ল্যাটের গেটের সামনে লাইন দিয়েছে। সকাল থেকে প্রস্তুতি পর্বও চলছে। দুপুরবেলা জমিয়ে লাঞ্চ করে গুল, মোহর আর মহুয়া একচোট ফটোশ্যুট করে নিয়েছে ছাদে গিয়ে। এখন তারা জড়ো হয়েছে বারান্দায়। ঠিক এই জায়গা থেকে, মানে এই ফ্ল্যাটের নিচ থেকেই ঠাকুরগুলো টার্ন নেয় পালপাড়া রোডের দিকে। মহুয়াদের ফ্ল্যাট থেকে খুব সুন্দর ঠাকুর এবং লাইট দেখতে পাওয়া যায়। প্রতি বছরের মতো এই বছরও মহুয়ার বেস্ট ফ্রেন্ড কাজল ঠিক 5:30টার সময় পৌঁছে গেল মহুয়ার ফ্ল্যাটে। সবাই মিলে হাতে কোল্ড ড্রিঙ্ক নিয়ে বারান্দায় বসলো চেয়ারে।
মহুয়ার বাবা ওর মেশোকে নিয়ে রাস্তায় এক পাক ঘুরে চলে আসবে বলে একবার বেরিয়ে পড়ল। আলো তার ছোট বোন মালা আর ননদ অসীমাকে নিয়ে সন্ধ্যের টিফিন তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে। একটু পরেই ছেলেমেয়েগুলো খাবার করে পাগল করে দেবে। আর রাস্তার ওই পকোড়া এগরোল না দিয়ে সন্ধেবেলা ওরা বাড়িতেই ঘুগনি, পেঁয়াজি, আলু বড়া এইসবের আয়োজন করছে। হাজার হোক আজ দশমী বলে কথা, সেই সঙ্গে আজ ডিনারের আয়োজন করতে হবে স্পেশাল করে। ডিনারে আলো দেবীর স্পেশাল হায়দ্রাবাদি দম মাটন বিরিয়ানি, আর তার সাথে অবশ্যই চিকেন চাপ। মোটামুটি সব কিছু ম্যারিনেট করাই আছে, তাই তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। গুল আর মোহর বারান্দায় বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। দূর কখন থেকে বসে আছে, না আলো না ঠাকুর, কেউ তো একটু এগোচ্ছে না। সন্ধে 7টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত কৃষ্ণর ডিউটি পড়েছে একদম তালডাঙার মোড়ে। ব্যাস এই ভয়টাই পাচ্ছিল কৃষ্ণ। যে জায়গাটায় কৃষ্ণর ডিউটি পড়েছে প্রথম বছর জয়েন করার পর, এই জায়গাতেই ডিউটি পড়েছিল ওর। রীতিমতো হিমশিম খেয়েছিল ও ভিড় সামলাতে। এটা একটা 3 মাথার মোড়। এই জায়গা থেকেই ঠাকুর এসে টার্ন নেয়। 3 দিকের লোকজন এসে এক জায়গায় জড়ো হয়। প্রচণ্ড একটা বিশৃঙ্খলা তৈরি হয়। কৃষ্ণ বেশ ভালোই বুঝতে পারছে আজকে ওর হাল খারাপ হতে চলেছে। ওর সিনিয়রদের কাছেও শুনেছে 2-5 বছর আগেও এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল। এখন চারিদিকে ফ্ল্যাট বাড়ি উঠে এই জায়গাটা আরও কনজেস্টেড হয়ে উঠেছে। ফ্ল্যাট বাড়ি একদম পছন্দ নয় কৃষ্ণর, তার চেয়ে বরং ছিমছাম একতলা বাগান ঘেরা বাড়ি পছন্দ ওর। আর পছন্দ কৃষ্ণচূড়া। এইসব ভাবতে ভাবতেই হাঁটা লাগিয়েছিল বড় বাজার থেকে। আজকে তো গাড়ি ঘোড়া কিছুই মিলবে না। ঠাকুর দেখতে দেখতে কখন যে তালডাঙার মোড়ে পৌঁছে গেছে কৃষ্ণ বুঝতেই পারেনি। এসেই দেখল ওর মতোই জোনাকুড়ি পুলিশ কনস্টেবল জায়গাটাকে মোটামুটি ঘিরে ফেলেছে। কৃষ্ণ এসে যোগ দিল। ঠিক 7টা বাজতেই শুরু হলো শোভাযাত্রা। একে একে এগিয়ে চলল ঠাকুর আলোকসজ্জা। সে দেখার মতো আলোকসজ্জা। কোনোটাতে গাছ থেকে পাখি ঝুলছে, কোনোটাতে আবার পণ্ডিত মশাই ছাত্রদের অ আ ক খ পড়াচ্ছেন, কোনোটাতে আবার একটা বড় বাঘ মাথা নাড়িয়ে নাড়িয়ে এদিক ওদিক তাকিয়ে গর্জন করছে। যত শোভাযাত্রা এগিয়ে চলেছে জনজোয়ার তত বৃদ্ধি পেয়ে চলেছে। প্রশাসন হিমশিম খাচ্ছে সামলাতে। 4-5টা করে ঠাকুর পালপাড়ার দিকে টার্ন নেওয়ার পরেই যেই পরের ঠাকুর আসতে দেরি করছে 3 দিক থেকে লোকজন পারাপার হওয়ার চেষ্টা করছে, আর একটা ভয়ঙ্কর বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। ছাদ বারান্দা মিলিয়ে মিশিয়ে মহুয়ারা প্রসেশন দেখছে। বারান্দায় একসঙ্গে এতজনের জায়গা হবে না, তাই পাশের ফ্ল্যাটের কাকিমার সঙ্গে মা পিসি সবাই গেছে ছাদে। এক চোট স্ন্যাক্স খেয়ে কাজল, মহুয়া, গুল আর মোহর বসেছে বারান্দায়। গল্প, সেলফি, ঠাকুর দেখা সবই চলছে একসঙ্গে। মহুয়াদের বারান্দাটা বেশ খোলামেলা। গ্রিল দিয়ে খাঁচার মতো করে বারান্দা ঘিরে ফেলার একটুও পক্ষপাতী ছিল না মহুয়া। তাই বাধ্য হয়ে খোলা বারান্দা রাখতে হয়েছে সুকুমার বাবুকে। মেয়ের আবদার রাখতে ঘর এবং বারান্দার মাঝে ঘষা কাঁচের স্লাইডার দরজা করতে হয়েছে ওনাকে। এই ঘরটা যেহেতু মহুয়ার, তাই ওর পছন্দকে গুরুত্ব দিতেই হয়েছে। অন্যদিকে এই দরজা খুলে রাখার কারণে রাস্তার সমস্ত ধুলো এসে ঘর নোংরা করে, আর তাই মায়ের কাছে মাঝে মাঝেই বকুনি খেতে হয়। কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যের পর এই স্লাইডারটা খুলে দেয় মহুয়া। বারান্দা দিয়ে এক টুকরো যে খোলা আকাশটা দেখতে পায়, সেদিকে তাকিয়ে থাকতে থাকতে স্বপ্নের জগতে হারিয়ে যায় ও। মহাসমারোহে স্বর্ণালঙ্কারে সুসজ্জিতা চাউলপট্টির আদিমা ধীরে ধীরে এগিয়ে আসছেন তালডাঙা মোড়ের দিকে।
চন্দননগরের সবার প্রথম এই আদি মায়ের পুজো দিয়েই শুরু হয় জগদ্ধাত্রী পুজো। এই পুজো সম্ভাব্য ৩০০ বছরেরও বেশি প্রাচীন। চন্দননগরবাসীদের কাছে এই মায়ের দর্শন ছাড়া জগদ্ধাত্রী পুজো অসম্পূর্ণ। প্রচুর আলোকসজ্জা সহ মায়ের শোভাযাত্রা বেরিয়েছে আজ। প্রতিমা মহুয়াদের ফ্ল্যাটের কাছে আসতেই বারান্দার চেয়ার ছেড়ে ওরা সবাই উঠে দাঁড়ালো। থেকে থেকে ভেসে আসছে জয়ধ্বনি, জয় আদিমার জয়। ঢাক ঢোল ব্যান্ড পার্টি সহযোগে সে এক এলাহি আয়োজন। এদিকে আদিমায়ের মূর্তি কাছাকাছি চলে আসতেই জনগণের মধ্যে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। এই জনজোয়ার সামলাতে হিমশিম খেয়ে যায় কৃষ্ণরা। কিন্তু সব থেকে যে বিষয়টায় বিরক্ত হয় কৃষ্ণ, তা হচ্ছে এই ঠাকুরের সামনের সার্চ লাইট দুটো। অদ্ভুত লাগে এই লাইটগুলোকে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে আলোর বিচ্ছুরণ ঘটায়। কখনো সোজা কখনো গোল গোল ঘুরে নিজেদের অস্তিত্ব জানান দিতে থাকে এরা। এই তীক্ষ্ণ লাইট মাঝে মাঝেই সোজাসুজি এসে কৃষ্ণর চোখে পড়ছে, আর ঠিক তখনই চোখ বন্ধ করে নিতে বাধ্য হচ্ছে ও। উফ, এত আলো সহ্য করা যায়? আবার সেকেন্ডের মধ্যেই দিক পরিবর্তন করে এই সার্চ লাইট। এবার সরাসরি এই লাইট গিয়ে পড়ল মহুয়াদের ব্যালকনিতে। গুল মোহর কাজল তো আনন্দে এক শেষ। কি সুন্দর আলো এসে পড়ছে ওদের দিকে। মহুয়ার কেমন একটা বিরক্ত লাগছে। আসলে ওদের দিকে আলো এসে পড়তেই নিচে ওদের ব্যালকনির ঠিক উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তারা সরাসরি ওদের দেখতে পাচ্ছে। মাত্র কয়েক সেকেন্ড, তারপরেই আবার ওদের ব্যালকনি থেকে আলো ঘুরে যায় একেবারে বিপরীত দিকে। কিন্তু এই কয়েক সেকেন্ডেই মহুয়ার ব্যালকনির উল্টো দিকে দাঁড়িয়ে থাকা বছর ২৬-এর তরুণ কনস্টেবল কৃষ্ণপদর ভূত বর্তমান ভবিষ্যৎ একেবারে গোড়া থেকে নাড়িয়ে দিয়ে চলে গেছে। এতক্ষণ যে আলোটাকেই বিরক্তি সহকারে তিরস্কার করছিল, এখন সেই আলোটাকেই একটু অনুরোধ করতে ইচ্ছা করছে কৃষ্ণর। আর একটিবার ডান দিকে যদি সে মাথাটা ঘোরায়, তাহলেই ওখানে দাঁড়িয়ে থাকা লাল পরীটাকে ও ভালো করে দেখতে পাবে। কাজল কালো চোখ, উড়তে থাকা খোলা চুল, সঙ্গে লাজুক হাসি। নিমেষেই শান্ত শিষ্ট মুখচোরা নেহাতি গো বেচারা কৃষ্ণপদর মনে ছোটখাটো একটা সাইক্লোন তুলে দিল। অনেকক্ষণ ধরে হাঁ করে ব্যালকনির দিকেই তাকিয়ে রইল কৃষ্ণপদ। নিচে আলোর বন্যা, অথচ ব্যালকনিটা অন্ধকার। কিছুতেই কিছু দেখতে পেল না কৃষ্ণ। অস্থির হয়ে উঠল মন। থেকে থেকেই সার্চ লাইটের দিকে চোখ চলে যাচ্ছে ওর। মনে মনে ৩-৪ বার এই জড় পদার্থটাকে রিকোয়েস্ট করে ফেলেছে ও। শেষে কপাল খারাপ ভেবে যেই না মাথা নামিয়েছে, আবারও সার্চ লাইট ঘুরল ব্যালকনির দিকে। না, এবারও ভাগ্য খারাপ। ব্যালকনির দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রয়েছে মেয়েটা। আর বোধহয় এ জীবনে মেয়েটাকে দেখতে পাবে না কৃষ্ণ। ভাবতেই বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কৃষ্ণর পাশে যে ছেলেটা দাঁড়িয়েছিল, সে কৃষ্ণকে ওইভাবে হাঁ করে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছু বুঝতে না পেরে একটু ঠেলা দিল। আরে কি ওপরের দিকে হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছো বলো তো? ঠাকুর কি এরোপ্লেনে করে বেরিয়েছে নাকি? রাস্তার দিকে একটু নজর দাও, আমি তো এদিকে একলা পড়ে গেছি। সম্বিত ফিরল কৃষ্ণর। সত্যিই তো, এ কি করছিল ও? এইভাবে হাঁ করে কেউ তাকিয়ে থাকে? ছি ছি, লোকজন কি ভাববে? আর এইভাবে হ্যাংলার মতো একটা মেয়ে দেখছিল ও। নিজের ব্যবহারেই কিরকম যেন আশ্চর্য হয়ে গেল কৃষ্ণ। নিজের কাজেই মন দেওয়ার চেষ্টা করল, কিন্তু মনটা যে আর মনের জায়গাতেই নেই। কাকে শাসন করবে ও?
কিছুক্ষণ নিজের ওপর জোর জবরদস্তি করে এদিক ওদিক স্থান পরিবর্তন করে আবারও সেই একই জায়গাতে এসে ব্যালকনির দিকে তাকালো কৃষ্ণ। এইটুকু সময়ের মধ্যেই সামনের রাস্তা দিয়ে দুটো ঠাকুর এগিয়ে গিয়েছে। এখন চন্দননগরের আরও একটি বিখ্যাত পুজো কমিটি এগিয়ে আসছে, তেমাথা সার্বজনীন, অর্থাৎ চন্দননগরের রানীমা। এই মায়ের চোখ ধাঁধানো রূপ আর সর্বোচ্চ আকারের জন্য এই মা চন্দননগরের রানীমা। এই রানীমাকে ঘিরেই রয়েছে একটি আলোর বলয়, আর সেই আলোয় আরও একবার মহুয়াকে মন ভরে দেখতে পেল কৃষ্ণ। হাত জোর করে চোখ বন্ধ করে মায়ের কাছে নিজের মনের সব আবদার জানিয়ে চলেছে মেয়েটা। না, এবার কৃষ্ণ মনে মনে নিশ্চিত হলো, একেই তবে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। এই ভালো লাগার কোনো ভবিষ্যৎ নেই জেনেও রানীমার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে অদ্ভুত একটা প্রার্থনা করে বসল কৃষ্ণ। মা, জানি না ওই মেয়েটা তোমার কাছে ঠিক কি চেয়েছে, কিন্তু আমি ওর হয়ে তোমার কাছে একটাই প্রার্থনা করি, ওর মুখের হাসি যেন সবসময় একই রকম থাকে মা, ওর সমস্ত চাওয়া যেন পূর্ণ হয়। নিজের করা অদ্ভুত এই কাজে নিজেই অবাক হলো ছেলেটা। বাবা চলে যাওয়ার পর ঠাকুর দেবতায় ভক্তি একেবারে উঠেই গেছে ওর। তাহলে আজ আবার কেন কেন আবারও আশায় বুক বাঁধছে ও? ও তো জানে আজ রাতটা পেরিয়ে গেলেই সব আগের মতো। ফিরে যেতে হবে ব্যারাকপুর, তারপর শুরু হবে নিয়ম মেনে ডিউটি। রাতে কোয়ার্টারে ফিরে বাজার থেকে কেনা শুকনো রুটি আর ঝালে পোড়া তরকারি সহযোগে নিজের কপালকে দোষারোপ। বিছানায় শুয়ে নিজের অন্ধকার ভবিষ্যতের চিন্তায় ডুবে দু ফোঁটা চোখের জল। তারপর সারা দিনের ক্লান্তির কারণে দু চোখে নেমে আসবে ঘুম। সকাল হতেই আবার আগের দিনের মতোই জীবন। বৈচিত্র্য যে একেবারেই নেই তা নয়, তবে সে কাজে একেবারেই মন বসে না কৃষ্ণর। বারে বারে আইপিএস এর ভূত ওকে তাড়া করে বেড়ায়। WBCS এর বইগুলো ছুঁতে গিয়েও পিছিয়ে আসে ও। আসলে হেরে যেতে যে বড্ড ভয় পায় কৃষ্ণ। একবার নিজের মনের কষ্টগুলো নিজের ছোটবেলার মাস্টারমশাইয়ের সামনে প্রকাশ করে ফেলেছিল কৃষ্ণ। সেদিন মাস্টারমশাই একটা কথা বলেছিলেন, এখনো সেই কথাটা মাথায় ঘুরপাক খায় কৃষ্ণর। তোর জীবনে একটা অনুঘটকের খুব প্রয়োজন, বুঝলি কেষ্ট? অপেক্ষা কর আর স্বপ্ন দেখ, দেখবি খুব শিগগিরই তোর জীবনে পরিবর্তন আসবে। রাত যত বাড়তে থাকে মনটা ততই খারাপ হতে থাকে কৃষ্ণর। একটু পরেই সকাল হয়ে যাবে, ওর ডিউটি শেষ হয়ে যাবে, ফিরে যেতে হবে গন্তব্যে। আর মাত্র কয়েক ঘন্টা, আর তারপরেই যে গল্প শুরুই হলো না সেই গল্পের সমাপ্তি। এদিকে ঘটল আর এক বিপত্তি। সেই যে রানীমা এসে দাঁড়িয়েছেন তালডাঙায়, আর নড়াচড়া করছেন না। কি হলো কেউ কিচ্ছু বুঝতে পারছে না। ছোট ছোট ছেলে মেয়েগুলো বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে অস্থির হয়ে উঠছে। বাবা পিসেমশাই নিচেই রয়েছে। ফোন করলো মহুয়া, তারাও ধরলো না ফোন। এদিকে গুল আর মোহর কানের মাথা খেয়ে নিচ্ছে, কখন ঠাকুর এগোবে কখন ঠাকুর এগোবে। কি করবে ভেবে না পেয়ে একবার ভাবলো ছাদে গিয়ে মায়েদের কাছে দাঁড়াবে। তারপর কি মনে করে কাজলকে মহুয়া বলল, ধুর, কখন থেকে দাঁড়িয়ে আছি, কখন যে ঠাকুরগুলো যাবে না। এই এই কাজল, একবার নিচে যাবি? বাবা তো নিচেই রয়েছে, চল গিয়ে খোঁজ নিয়ে আসি কি হলো।
ভিড়টা দেখ, এই ভিড়ের মধ্যে বেরোবি? যদি হারিয়ে যায়? মাথা খারাপ হয়ে গেল নাকি তোর? নিজের বাড়ির সামনে থেকে হারিয়ে যাব? আর ছেলে ধরা? হ্যাঁ হ্যাঁ, তুই তো এইটুকুটি আছিস না, নিচে যাবি আর ছেলে ধরা টপ করে তোকে নিজের ঝোলায় পুরে নিয়ে চলে যাবে। ধুর, কি যে বলিস! শোন কাজল, আমার কাছে সব খবর আছে। যে নিজে ছেলে ধরে সে আবার ছেলে ধরাকে ভয় পায়। এই, একদম বাজে বকবি না তো। সেই যবে থেকে বাপিকে প্রপোজ করেছি তবে থেকে আমার পেছনে লাগছিস তোর। উফ, ন্যাকামি দেখলি বাঁচি না। চল তো। মহুয়া কাজল হাত ধরাধরি করে নেমে এলো ফ্ল্যাটের নিচে। কি হয়েছে খবরটা তো নিতে হবে। গেটের বাইরে বেরোতেই অসম্ভব ভিড় আর জটলা দেখে প্রথমটায় ফিরে যাবে ভাবল মহুয়া। তারপর ফোন করলো বাবাকে। এতক্ষণে সুকুমার বাবু ফোন রিসিভ করলেন। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ? আরে তুমি কোথায়? কি ঘোষ সুইটস? আরে আরে ওখানে কি করছো তুমি? আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি যদি রোড ক্রস করতে পারি তাহলেই যাচ্ছি। ভীষণ ভিড়। এই, কি বললো রে কাকু? ওই যে ওই ঘোষ সুইটসের সামনে দাঁড়িয়ে আছে, ওখানেই তো বাবার সব কলিগরা চেয়ার নিয়ে বসে প্রসেশন দেখছে। ও আচ্ছা, যাবি তাহলে? চল একবার চেষ্টা করে দেখা যাক। মহুয়া কাজলের হাতটা চেপে ধরে এগিয়ে গেল। এরপর জনজোয়ারে ভাসতে ভাসতে আর প্রায় মারামারি করতে করতে কোনো ক্রমে ওপারে পৌঁছতেই কোথা থেকে একটা হাত এসে পেঁচিয়ে ধরল মহুয়ার কোমরটা। ভিড়ের মধ্যে চিৎকার করে উঠল মহুয়া, কিন্তু এই জনসমুদ্রে ওর আওয়াজ মিশে গেল। এই এত কিছুর মধ্যেও কাজলের হাতটা ছাড়েনি কোনোভাবেই। কাজল কিছু একটা আন্দাজ করতে পেরে নিজের দিকে মহুয়াকে হ্যাঁচকা টানার চেষ্টা করল। হাতটা ততক্ষণে মহুয়ার কোমর ছাড়িয়ে উপরের দিকে উঠছে। বুঝতে পেরেই আত্মরক্ষার জন্য কোনো ক্রমে বাঁ হাতের কনুই দিয়ে অজানা লোকটার পেটে এক গুঁতো মারল মহুয়া। হাতটা আলগা হতেই কাজলের হাত ধরে এক টান মেরে রাস্তার বাঁ পাশে সরে গেল মহুয়া। প্রচণ্ড ভয়ে কাজলকে জড়িয়ে ধরল মহুয়া। বাঁ দিকটা একটু ফাঁকা, আসলে ভিড়টা একেবারেই মাঝামাঝি। বাঁ দিকের এখানটায় বেশ কয়েকজন দাঁড়িয়ে আছেন। সেখানটাতেই চুপটি করে কাজলকে নিয়ে দাঁড়িয়ে রইল মহুয়া। তখনও নিজেকে ধাতস্থ করে উঠতে পারেনি ও। ওর নিজের বাড়ির সামনের রাস্তায় এই ধরনের ব্যবহার ও কোনোদিন কল্পনাও করতে পারেনি। ভাবলেই গা শিরশির করছে, পেটের দিকে তাকাতেই ঘৃণায় গা গুলিয়ে উঠছে। আর কিছুক্ষণের মধ্যেই কি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছিল ওর সঙ্গে। বুঝতে পেরেই আরও একবার কাজলকে চেপে ধরল মহুয়া। এতটাই ভয় পেয়ে গেছে ওরা, না তো সোজা এগিয়ে বাবার কাছে পৌঁছতে সাহস হচ্ছে, আর না তো আবার রাস্তা পেরিয়ে বাড়ির দিকে যেতে পারছে। কান্না ভেজা গলায় কাজল বলে উঠল, দেখলি, তোকে ভিড়ে বেরোতে বারণ করলাম, শুনলি না আমার কথা? চারিদিকে এত রকম লোক, কার মনে কি আছে কি করে বুঝবি বলতো? সরল মনের মহুয়া এত শত বিচার বিবেচনা করে উঠতে পারেনি। আবারও ফুঁপিয়ে উঠল মহুয়া। চোখের কাজল ঘেঁটে একাক্কার ততক্ষণে। শোন, চুপটি করে আমার কথা শোন। ওই দেখ, ওখানে পুলিশগুলো দাঁড়িয়ে রয়েছে, ওদের গিয়ে বলি ওরা আমাদের রাস্তা পার করে দেবে। চল চল, আয় আয়। ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে কাজলের হাত ধরে সামনেই দাঁড়িয়ে থাকা ৩-৪ জন উর্দি পরা পুলিশের দিকে এগিয়ে গেল ওরা। ফুটের ব্যারিকেডের সামনেই দাঁড়িয়েছিল কৃষ্ণ, আরও ৩-৪ জন কনস্টেবলের সামনে। অনেকক্ষণ ধরেই ব্যালকনিটা ফাঁকা দেখে বুকটা আনচান করছে কৃষ্ণর। কোথায় গেল? সেই যে ঘরের ভিতর ঢুকলো, আর তো বেরিয়ে এলো না। স্যার স্যার। এত ভিড়ের মধ্যে কাজলের গলার আওয়াজ পৌঁছলো না কৃষ্ণর কানে। আর এমনিতেও ওর মন তো সম্পূর্ণ অন্য একটা কাজে ব্যস্ত।
এবার একটু জোরেই ডাকলো কাজল। স্যার, ও স্যার। এতক্ষণে আওয়াজটা কানে পৌঁছলো কৃষ্ণর। পিছন ঘুরে তাকালো ও। আমাকে বলছেন? হ্যাঁ স্যার, আসলে আমরা ওই উল্টো দিকের ফ্ল্যাটে থাকি। কাকু আসলে ওই মিষ্টির দোকানটায় রয়েছে। ও ও ওই দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা বদমাইশ লোক আমার ওই বান্ধবীকে দেখুন না। কথাটা শেষ করতে পারল না কাজল। দু চোখে জল নিয়ে মাথাটা নিচু করে ফেলল। এতক্ষণ মহুয়াকে লক্ষ্য করেনি কৃষ্ণ। সে তো লুকিয়ে আছে কাজলের এক্কেবারে পিছন দিকে। এইবার সেই দিকে তাকাতেই মাথায় যেন বাজ পড়ল কৃষ্ণর। নিমেষের মধ্যে হাত পা ঠান্ডা হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ। ছোটবেলায় ম্যালেরিয়া হয়েছিল কৃষ্ণর। সন্ধে হলেই কাঁপুনি দিয়ে জ্বর আসত। এখন ঠিক সেই রকমেরই ভিতর থেকে একটা কাঁপুনি অনুভব হচ্ছে। না না বন্ধুরা, এ ম্যালেরিয়া নয়, লাভেরিয়া। আর এই জ্বর একবার যদি কাউকে কাবু করেছে তাহলে কোনো কুইনাইন কাজ করতে পারবে না। কৃষ্ণকে কোথায় একটা হারিয়ে যেতে দেখে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে দুবার ডেকে উঠল কাজল। স্যার, ও স্যার। আর ঠিক তখনই নিজের কাজল কালো চোখ দুটো তুলে কৃষ্ণর দিকে তাকালো মহুয়া। তখনও ফোঁপাচ্ছে মেয়েটা। একটু আগেই যে মেয়েটা হেসে হেসে আশেপাশের সবার সঙ্গে গল্প করছিল, খুশি মুখে মন দিয়ে প্রতিটা ঠাকুর পর্যবেক্ষণ করছিল, এখন তার এই বিষণ্ণ মুখটা দেখে বুকের ভিতর যেন হাতুড়ি পেটাতে শুরু করলো কৃষ্ণর। কাজলের কথাটা মাথায় যেন এখন প্রসেস হলো। তাহলে এই মেয়েটার সঙ্গে কিছু একটা ঘটেছে। আর তাই মাথায় যেন আগুন জ্বলে উঠল কৃষ্ণর। ইচ্ছে করল সেই ছেলেটিকে খুঁজে বের করে তাকে মেরে তার শরীরের সব কটা হাড় গোড় ভেঙে দিতে। মাত্র কয়েক মুহূর্তেই এই মেয়েটার চোখের জল কৃষ্ণর বুকের ভিতরের সুপ্ত আগ্নেয়গিরিটাকে জাগিয়ে তুলেছে। স্থান কাল পাত্র ভুলে খানিকটা রাগের সঙ্গেই মহুয়ার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল কৃষ্ণ। এই ভিড়ের মধ্যে কেন বেরিয়েছ? দেখতে পারছো না আশেপাশে কত রকমের লোকজন? বেশ তো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছিলে, খুব সাহস না? চমকে উঠল মহুয়া। এমনিতেই ভয় পেয়েছিল মেয়েটা, এখন এই ধমকানিতেই আরো এক দফা কেঁদে উঠল ও। এইবার ঘাবড়ে গেল কৃষ্ণ। এই রে, মেয়েটা এমনিতেই ভয় পেয়ে আছে। ছি ছি, এতটা বকাবকি করা বোধহয় উচিত হয়নি। নিজেকে সামলে নিয়েই আবার বলে উঠল কৃষ্ণ, আরে এত কান্নাকাটির কি আছে? ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল মহুয়া। আমি তো বাবার কাছে যাচ্ছিলাম, আমি তো এখানেই থাকি, কোনোদিন তো এরকম কিছু হয়নি, আজকে কেন এরকম হলো কি করে জানবো? মহুয়াকে কাঁদতে দেখে খুব রাগ হলো কাজলের। আরে সাহায্য চাইতে এসেছে, সাহায্য করো, তা নয় গার্জেনের মতো বকাবকি শুরু করে দিয়েছে। তখন কাজল একটু রাগ দেখিয়ে বলল, দেখুন, আমরা একটা সাহায্য চাইতে এসেছি, যদি সম্ভব হয় আমাদের রাস্তাটা একটু পার করে দিন, আর যদি না পারেন সেটাও বলে দিন, আমরা একা একাই চলে যেতে পারবো। এই চল তো, চল। আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলো আমি রাস্তা পার করে দিচ্ছি, কিন্তু এভাবে আর রিস্ক নিয়ে এত ভিড়ে রাস্তায় বেরোবে না, ঠিক আছে? মনে থাকবে তো? শেষ কথাটা মহুয়ার দিকে তাকিয়েই বলল কৃষ্ণ, আর বাধ্য মেয়ের মতো ডান দিকে ঘাড় নাড়ল মহুয়া। মুগ্ধ দৃষ্টিতে আরও একবার ভালো করে মহুয়াকে দেখে নিয়ে কৃষ্ণ বলল, শোনো, তোমরা আমার আগে আগে যাবে, আমি তোমাদের পিছনে থাকবো, ঠিক আছে? ভয়ের কিচ্ছু নেই, চলো আমি ঠিক গার্ড করে নিয়ে যাচ্ছি। কিরকম যেন ভয় ভয় লাগতে শুরু করলো মহুয়ার। অসহায় দৃষ্টিতে একবার কৃষ্ণের চোখের দিকে তাকালো ও।
এতক্ষণে সব কিছুই শুনছিল কৃষ্ণর পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবলটি। মহুয়াকে ভয় ভয় চোখে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি বলে উঠল, আরে ম্যাডাম, যান যান, ভয় পাওয়ার কিচ্ছু নেই। স্বয়ং কৃষ্ণ যেখানে সারথি, সেখানে ভয় টয় পাওয়ার কি আছেটা কি? হ্যাঁ, টিটকিরিটা ভালোই বুঝতে পারল কৃষ্ণ। গরম চোখে তাকালো তার দিকে, তারপর মহুয়ার দিকে তাকিয়ে বলল, চলো চলো, ভয় পেও না, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। কি ছিল কৃষ্ণের কথায় জানে না মহুয়া, কিন্তু অদ্ভুত এক স্বস্তি অনুভব করল। আরও একবার সাহস করে এগিয়ে যেতে মন চাইল। কাজলের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল মহুয়া। ঠেলাঠেলিতে ডান দিকে পড়েই যাচ্ছিল। ঠিক তখনই শক্ত একটা হাত আগলে নিল ওকে। না, এই হাতের স্পর্শে ভয় হলো না মহুয়ার। মনে হলো এক নিরাপদ আশ্রয়ে নিশ্চিন্ত ও। রাস্তা পার করে একেবারে মহুয়াদের গেটের সামনে পৌঁছে দিল কৃষ্ণ। তারপর বলল, গাড়ি এখন কিছুক্ষণ দাঁড়িয়েই থাকবে। সামনে দুটো লরি খারাপ হয়ে গেছে, অনেক রকম লোকজন রয়েছে। তোমরা বাড়ির ভিতরেই থাকো, ঠিক আছে? আমি বরং আসছি। হ্যাঁ, আসছি। বলেই পিছন ফিরল কৃষ্ণ। একটুও ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি এখানেই স্থির হয়ে যায়, কিন্তু তা তো সম্ভব নয়। নিজের মনটাকে একটু ধমক দিয়ে এগিয়ে যাচ্ছিল কৃষ্ণ। ঠিক তখনই সেই মিষ্টি গলার আওয়াজটা একেবারে মনের মধ্যে এসে বিঁধল কৃষ্ণর। স্যার, থ্যাংক ইউ স্যার। আবারও পিছন ঘুরতেই হলো কৃষ্ণকে। একটু হেসে ও বলল, ইটস ওকে মিস, ইটস মাই ডিউটি আফটার অল। চল চল মহুয়া, চল ভেতরে চল তো। কাকিমা এতক্ষণ আমাদের না দেখতে পেয়ে নিশ্চয়ই চিন্তা করছে। আসছি আসছি। হ্যাঁ, কোনো রকমে আসছি বলেই কাজলের টানাটানিতে গেটের ভিতর ঢুকে গেল মহুয়া। আর ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে কৃষ্ণ নিজের মনেই বলে উঠল, এ কি মোহজালে বাঁধলে আমায় মহুয়া। আর যে কোনো কাজেই মন বসাতে পারবো না আমি। আমার এই ভালোবাসা বা ভালো লাগা, তা কি অধরাই থেকে যাবে? কৃষ্ণের ভালোবাসা অধরা থেকে যায় কিনা তা জানতে অবশ্যই শুনতে হবে অধরা ভালোবাসার 3য় পর্ব, আগামী শুক্রবার ঠিক রাত্রি 8টায়। আজ অধরা ভালোবাসা 2য় পর্ব এতটুকুই। প্রতিদিনের মতো চটপট কয়েকটা কথা বলেই চলে যাব। যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট চাই। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কিন্তু। এখন থেকে ভালোবাসার মরশুম ওয়েবসাইটেও অ্যাভেলেবেল, www.bhalobasharmorsum.com। এই ওয়েবসাইটে সমস্ত লেটেস্ট গল্পগুলো শুনতে পাবেন আপনারা। ওয়েবসাইটের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর তার সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিংক, সম্ভব হলে ফলো করে দেবেন। ও আর একটা জরুরি ঘোষণা, আগামী রবিবার ঠিক দুপুর 3টে থেকে ভালোবাসার মরশুম শুরু করছে নতুন একটি ইভেন্ট, রবির প্রেম, যা চলবে মে, জুন এবং জুলাই, এই 3 মাস ব্যাপী। আর এই 3 মাস ব্যাপী প্রতি রবিবার দুপুর ঠিক 3টে আমরা থাকব রবীন্দ্রনাথের কোনো না কোনো ভালোবাসার গল্প নিয়ে, যা অবশ্যই আপনাদের নাট্যরূপে পরিবর্তিত করে শোনানো হবে। প্রতিটা পর্ব মন দিয়ে শুনতে হবে কিন্তু। যাওয়ার আগে বলে যাই, আগের পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা প্রথম সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম। তারা হলেন সঞ্চারী নায়েক, শ্রীকান্ত ঘড়ুই, গোবিন্দ সাউ, ঐশানী দত্ত, মোহিনী ভট্টাচার্য, চিত্ত মণ্ডল, ইন্দ্রাণী আড্ডি, পূজা বিশ্বাস, পল্লবী, অর্ণব ব্যানার্জি, বিপাশা সেনগুপ্ত,
সুচিস্মিতা দাস, অনামিতা দে সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন মহুয়াদের বাড়িতে ডিনারে ঠিক কোন খাওয়ার রান্না হচ্ছিল? চটপট জানিয়ে দিন সঠিক উত্তর। টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম প্রতি পর্বের মতো আগামী পর্বে অর্থাৎ আগামী শুক্রবার আমরা আবারও ঘোষণা করব। আজ তবে এতটুকুই থাক। কথা হচ্ছে রবিবার দুপুর ঠিক 3টে, তারপর মঙ্গলবার দুপুর 3:30 এবং শুক্রবার রাত্রি 8টায়। ততক্ষণ ভালো থাকবেন সবাই, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।